এখন দেখবেন 50 মিনিটস। দর্শক, মাই টিভি নিয়মিত আয়োজন নীতি নির্ধারণী টকশো 50 মিনিটস দেখার আমন্ত্রণ। আজ আমাদের অতিথি মনির খান সঙ্গীত শিল্পী এবং রয়েছেন মৌটুসী সঙ্গীত শিল্পী। এখানে আসবার জন্য আপনাদের দুজনকেই স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ। দর্শক, নানা প্রতিঘাতের ভিতর দিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দ্রুত বদল হচ্ছে এবং সহিংসতা, আন্দোলন, নানা রকম প্রেক্ষাপটের ভিতর দিয়ে মানুষ যেন ক্রমেই সংকুচিত হচ্ছে, তার চিন্তা, তার চেতনা কিংবা মানুষের জীবন কেমন যেন সংকুচিত হয়ে পড়ছে দিনে দিনে। এরই ভিতরে আজ বিশ্ব ভালোবাসা দিবস। নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বব্যাপী পালিত হলো ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে, এবং বাংলাদেশেও যথারীতি পালিত হয়েছে। অন্যদিকে ভালোবাসা শব্দটি খুব সহজেই সকলের সহজাত প্রবৃত্তির সঙ্গে মিশে যায়। জন্মের পর থেকেই মানুষ বেড়ে ওঠে এই পৃথিবীতে ভালোবাসার ভেতর দিয়ে, আর এই ভালোবাসার দিনটিকে নিয়ে সকলের ভাবনাটাও থাকে বিশেষ। সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আমাদের এখানে দুজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী আছেন যারা এই বিশেষ করে ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে আমরা তাদেরকে স্টুডিওতে এনেছি। এবং দর্শক, গতকাল ছিল পহেলা বসন্ত, ঋতুরাজ বসন্তের প্রথম দিন ছিল, এবং দুটো দিনের সঙ্গে যেন কেমন একটি অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ততা রয়েছে, এবং দুটি আনন্দের দিন, ভালোবাসার দিন এবং নূতন আঙ্গিকে নূতন ধারায় উদ্বেলিত হওয়ার দিন মানুষের, বিশেষ করে সমগ্র বাঙালি জাতির। এই দিবসে তারা এসছেন। প্রথমেই মৌটুসী, আপনি তো একজন সঙ্গীত শিল্পী এবং বিভিন্ন প্রেক্ষাপটে গান করে থাকেন, বিভিন্ন প্রক্রিয়া গান করে থাকেন, বিভিন্ন স্তরে গান করে থাকেন, এবং আপনার অসংখ্য বিখ্যাত সঙ্গীত আছে। আপনি জানেন আজ ভালোবাসা দিবস, সেই শত শত বছর ধরে দিবসটি পালিত হয়ে আসছে এবং তারও নানা রকম ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এবং সারা পৃথিবীতে দিনটি ভিন্ন ভিন্ন আঙ্গিকে পালিত হয়। তবে এই দিনটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, মানব জাতিকে ভালোবাসো, মানবিকতার জয়গানের যে দিনটি, বিষয়ের দিনটিকে কীভাবে দেখছেন? আসলে ভালোবাসা দিবস বাংলাদেশে খুব বেশি দিন ধরে শুরু হয়নি, এটা যে পালন হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন ভালোবাসা দিবস এরকম কোনো কিছু, স্কুল কলেজে যখন পড়েছি তখন এরকম কোনো কিছু আমরা দেখিনি। তো এটা তো একটা পশ্চিমী সংস্কৃতি থেকে প্রভাবিত হয়ে আমরাও বিশ্বায়নের যুগে আমরাও এখন ভ্যালেন্টাইন্স ডে বিভিন্নভাবে পালন করছি। ভালো জিনিসটা নিতে তো কোনো আপত্তি থাকার কথা নয়, আমারও নেই, নিয়েছি, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের দেশে যে ভালোবাসা দিবস যে উদযাপিত হচ্ছে এবং আমাদের ছেলেমেয়েরা এখনকার ইয়াং জেনারেশন যারা, তারা উদযাপন করছে কিন্তু বাঙালি কায়দায়, বিদেশিদের মতন নয় আমার মনে হয়, যতটুকু আমার মনে হয়েছে দেখে থেকে টেলিভিশনের বিভিন্ন ক্লিপ। তো আমার কাছে ভালোই লাগে যে আচ্ছা, একটা নতুন জিনিস তারা নতুনভাবে অ্যাডপ্ট করেছে এবং নিজেদের মতন করে বাঙালি সংস্কৃতির সাথে মিলিয়ে মিশিয়ে পালন করছে। সারা বিশ্বব্যাপী এমন হচ্ছে, যেমন চীনে পালিত হয়, কিংবা এটি হচ্ছে যারা ব্রিটিশ কলোনি ছিল তাদের ধারাটায় পালন হওয়ার যে গতিটা একই ধরনের। এবং আপনি জানেন যে পোপ গ্যালাসি সেটিকে পালন করছিলেন, এবং সাধু ভ্যালেন্টাইন যিনি ছিলেন, একজন পোপ ছিলেন বা একজন প্রিস্ট ছিলেন, এবং তাকে ফাঁসি দেওয়া হয় এবং তিনি ভালোবাসতেন একজন জেলারের মেয়ে যার নাম ছিল জুলিয়া, তার থেকেই এই দিবসটি পালিত হয়ে আসছে। জনাব মনির খান, আপনি তো এই দিবসের তাৎপর্যটিকে কীভাবে দেখবেন, যে বাংলাদেশের সারা পৃথিবীতে যে বর্তমান যে হিংসা, হানাহানি যে একটি প্রেক্ষাপট চলছে, এই প্রেক্ষাপটে ভালোবাসা দিবসের যে তাৎপর্যটি আপনি কীভাবে মূল্যায়ন করেন? ভালোবাসা শব্দটি কিন্তু এটা প্রতিষ্ঠিত একটি শব্দ। এই শব্দটা হয়তো এই দিন হিসেবে আমরা পালন করার ক্ষেত্রে এর আগে এভাবে আমরা জাঁকজমকপূর্ণ অবস্থান কখনো দেখি নাই। কয়েকটি বছর হলো এটি যেন একটু নতুন মাত্রা পেয়েছে, এবং সেটি নিয়ে আজকে যেমন আজকে দৃশ্য বলি, সকাল থেকে প্রচণ্ড জ্যাম ছিল রোডঘাটে, এবং যার সাথেই দেখা হয়েছে, যাকেই দেখছি দূর থেকে, রোডের এপার থেকে ওপারের লোক দেখে সবার হাতেই ফুলের তোড়া, সবার হাতে গিফটের প্যাকেট, লাল শাড়ি, কপালে লাল টিপ, সব কিছু মিলিয়ে আজকের দিনটা যেন সারা বাংলাদেশ বা বিশেষ করে ঢাকাতে একটা
উৎসব মুখর পরিবেশ এবং বর্ণাঢ্য বটে। বটে। তো সেক্ষেত্রে এই শব্দটি কিন্তু প্রতিষ্ঠিত, ভালোবাসার শব্দটা কিন্তু সবাই লালন করেছে, পালন করেছে এবং বহনও করছে অনেকেই। তো সেক্ষেত্রে এই দিবস হিসেবে পালন করার গুরুত্বটা বেড়েছে আমাদের মধ্যে মনে হয় বছর 6-7 মতো। হ্যাঁ, বছর 6-7 মতো 93 সাল থেকেই কিছু পালিত হয়ে আসছে, ব্যাপক আকারে পালিত হয়। এবং এই দিনটির জন্য কিন্তু বেশ আগে থেকেই একটা প্রস্তুতি চলে। হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফকে গিফট করছে, ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই শুরু হয়ে যায়। ওয়াইফ হাজবেন্ডকে গিফট করছে, বাচ্চারা বাবাকে গিফট করছে, বাবা বাচ্চাদের গিফট করছে, সন্তান মাকে গিফট করছে। এভাবে কিন্তু এই দিবসটি কিন্তু এখন ঘর পর্যন্ত চলে গেছে। এখন শুধু পার্কে বা সিনেমা হলে বা রেস্টুরেন্টে কিন্তু সীমাবদ্ধ নয়, মানে এর যে দ্রুতি সব জায়গায় পৌঁছে গেছে। একটা টেলিফোন আছে, কিন্তু দর্শক টেলিফোনে আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে সংক্ষেপে বলুন আপনার প্রশ্ন। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রামপুরা থেকে রিয়া বলছিলাম। জি বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, রিয়া বলুন। হ্যাঁ, জি আমি দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি ভ্যালেন্টাইন্স ডে, এবং দুজনকে খুব ভালো লাগতেছে, মৌসুমী আপু এবং মনির ভাইয়াকে। তো আমি মনির ভাইয়ার সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি বলুন, মনির খান আছেন, বলুন। জি বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইয়া? জি, আপনার দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, আমি একটা গান শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, কি আপনি যদি একটু আপনার প্রেমের তাজমহল এই গানটা একটু যদি গিয়ে শোনাতেন তাহলে খুব ভালো লাগতো। প্রেমের তাজমহল। আচ্ছা, আমাদের সঙ্গীত, হ্যাঁ আমরা শুনতে পেয়েছি। আপনার আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকার আপনার নিশ্চয়ই অনুরোধ রাখার চেষ্টা করবেন। হয়তো যদি আমাদের মিউজিশিয়ান বা তেমন কোনো আয়োজন নেই, তারপরে যতটুকু আমাদের যারা অতিথি আছেন হয়তো তারা আপনাদের চাহিদা পূরণ করবার চেষ্টা করবেন। যে কথা বলছিলেন মনির খান, যে ভালোবাসা দিবসে আমরা সারা জাতি পালন করছে আজ, এবং এর ব্যাপ্তি বাড়ছে, দ্যুতি বাড়ছে, মানুষ পালন করতে আসছে, যেখানে মানুষের নাগরিক জীবনের একটা শ্বাসরুদ্ধকর অবস্থার ভেতরে ভালোবাসা দিবস যেন একটি নতুন প্রাণের স্পন্দন বা ছোঁয়া নিয়ে আসছে। এবং আপনি সঙ্গীত শিল্পী, এবং যখন ভালোবাসার গানগুলো গান, তখন কী ধরনের দর্শক অডিয়েন্সের ভেতর থেকে কী ধরনের সাড়া আপনি পান? কোন গানে বেশি সাড়া পান আপনি, বিশেষ করে ভালোবাসার সঙ্গীত যখন আপনি থ্রো করেন? আসলে সঙ্গীতটাই তো একটা ভালোবাসার একটা বিষয়। কারণ ভালোবেসে ব্যর্থ যারা হয় তাদের কাছে যখন আমরা বিরহের গান গাই, সে জিনিসও তার কাছে বেশি ভালো লাগে। অথচ দেখা যাচ্ছে যে ভালোবাসা বলতে ভালোবাসার শব্দ দিয়ে বা একটু রোমান্টিক গান আমরা গাওয়ার পরে মনে হয় এটি ভালোবাসার গান, কিন্তু না। ভালোবাসার গান তখনই হয় কোন মানুষের কাছে কোন গানটি ভালো লাগছে। আমি একটা পোড়খা মানুষ, আমার ভিতরে তুষের আগুন জ্বলছে, এই আগুনটি নিভানোর জন্য এবং আগুনের সাথে সম্পৃক্ত রেখে শব্দগুলি যদি একত্রিত হয়ে আমার কথা বলে, সেই গানটি কিন্তু পৃথিবীর সেরা গান আমার ব্যক্তির কাছে। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি যখন শুনছেন তখন সেই গানটি আপনার কাছে ভালোবাসার গান নয়, কারণ ওই কথাগুলো আপনার ভিতরে নয়। আপনি সে প্রেমে বিরহ ভাবটা আপনার ভিতরে নাই, আপনি একবারই প্রেম করেছেন, একবারই সে গেম ফাইনাল করেছেন, তাই না? বাসায় ভাবি জানি চলে গেছেন। কিন্তু যারা ব্যর্থ, যেমন আমাকে সবাই বলে যে ভাই আপনি তো বিরহের গান কেন, বিরহের গান এত গান কেন? তা বিরহের গান যে কেন গাই সেটা তো আমি জানি, আর যারা শোনে তারাও জানে যে কেন বিরহের গান শোনে। সবকিছু মিলিয়ে আসলে ভালো লাগার গান বলে কোনো বিশেষ কোনো মানে কোনো গানকে আলাদা করার কোনো উপায় নাই, আলাদা করার উপায় নাই। এটা এক একটা মানুষের কাছে এক একটা পছন্দের বিষয় হয়ে দাঁড়ায়। যে গানটি আমি অ্যালবামে গান করতে গিয়ে দেখেছি যে এমন কিছু গান আছে আমার একেবারেই ভালো লাগছে না, আমি সুরকার গীতিকারকে বলছি যে ভাই যদি কিছু মনে না করেন এই গানটা চেঞ্জ করে অন্য একটা গান দেন। দেখা গেছে সেই গানটির সবচেয়ে বেশি চাহিদা, সবচেয়ে না হলেও এমন একটা চাহিদা যে আমি যেটা আশাই করি নাই তার থেকে বেশি পরিমাণ আমি সেখান থেকে পাচ্ছি। কারণ হলো যে ওই গানের ভিতরে কিছু শব্দ, কিছু সুর, কিছু ভাব এমন কিছু রয়ে গেছে যে জিনিসটি ওই পোড়খা মানুষের কাছে একেবারে মনে হয় মলমের মতো তার কাছে মনে হচ্ছে উপশম করছে মধুষী। আপনি তো একজন সঙ্গীত শিল্পী, এবং আপনিও তো বিভিন্ন অনুষ্ঠানে গান আসলে ভালোবাসার যে গানটি আপনারা গান, যখন আমি ব্যক্তিগতভাবেও অনেক গান হয়তো যেটি বললেন মনির খান, যে আমার নিজের কাছে কিছু কিছু গান যিনি বলে যে ব্যক্তির কাছে ভিন্ন ভিন্ন আকারে ধরা দেয় গানগুলো, সেই গানগুলো সাড়া কেমন পান যখন ভালোবাসার গান পান? কিভাবে সাড়া পান? আমি আসলে গান বা সঙ্গীতটাকে একটু ভিন্ন মাত্রায় আমি বিচার করি। সেটা হচ্ছে এরকম যে আমার কাছে হচ্ছে আমি বেঁচে থাকার জন্য গান গাই, আমি গান না গাইলে বাঁচবো না, তাই গান গাই।
শুধু ভালোবাসার জন্যই যে গান গাই তা জীবনের না, সাথে জীবনের সাথে সম্পৃক্ত আমার গানটা। আমার এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত এবং একান্তই আমার নিজস্ব চিন্তা আমার গানের ক্ষেত্রে, যে আমি যদি গানটা না গাই তাহলে তো আমি বাঁচবো না, তাই আমি গানটা গাইছি। তো সেক্ষেত্রে গভীরে আপনার অনুভূতি গান আমার থেকে মনে হয় আপনার এটা আমার এবং সঙ্গীতের প্রতি আমার একাত্মতা, বিশ্বস্ততা এবং ভালোবাসাটাও ওরকম আনকন্ডিশনাল। তো সেই কারণে আমার কাছে ওরকম মনে হয় না, মনির ভাই যেরকম ক্যাটাগরি ভাবে বলতে পারলেন, তিনি অনেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাংলাদেশের, আমি নিজেও তার একজন বিশেষ ভক্ত। আমরা সবাই ভক্ত, আমি নিজেও তার মনির একজন খানের ভক্ত, মানে শুধু কলিগ হিসেবে না, সহশিল্পী হিসেবে না, আমি একজন শিল্পী হিসেবে তার একজন ভক্ত। তারপরেও আমি বলবো যে আমি ওইভাবে ক্যাটাগরি মানে ওইভাবে আমি ভাগ করতে পারি না। আমার কাছে মনে হয় যে আমি যে গানটি গাইছি, যখন যেই গানই গাই না কেন, সেই গানটা আমার কাছে মনে হয় না যে কে শুনছে বা কে শুনছে না। শ্রোতাকে তো শোনানোর জন্যই গান গাইছি, শ্রোতা শুনবেন বলেই তো গান গাই। শ্রোতা না শুনলে তো আমাদের গান গাওয়ার কোনো অর্থই হয় না। তারা তো আছেনই তাদের জায়গায়, কিন্তু আমি যখন নিবেদনটা করি তখন আমি আমার ভেতরে মানে প্রার্থনায় পরিণত হয়, একদম প্রার্থনায় পরিণত হয়। আমার কাছে মনে হয় গান গাওয়া আর প্রার্থনায় বসা একই ব্যাপার। টেলিফোন আছে, একজন দর্শক টেলিফোনে আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন প্রশ্নটি সংক্ষেপে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ভাই একটু মনির খান ভাইয়ের সাথে একটু কথা বলবো। জি, মনির খান আছেন, বলুন, প্রশ্ন বলুন, পরিচয় দিয়ে বলুন। মনির ভাই কেমন আছেন? জি ভালো আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি জামালপুর শৈশবের থেকে বলছিলাম। হ্যাঁ বলুন বলুন, ভালোবাসার ভালোবাসার ভক্ত আপনার। শৈশবে আসছিলেন, আপনাকে দেখার জন্য আমি ঢাকা গেছিলাম। আচ্ছা 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 পরে আপনার ওই ফেমাসের কনফারেন্সে আপনার গান শুনছি, আমি ওই ফেমাসে ছিলাম। আচ্ছা আচ্ছা। আর আমার প্রশ্ন হলো যে আমি ওই বেকার ছিলাম, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমিও বেকার ছিলাম। আপনি যে একটা গান বলছিলেন অঞ্জনা, আমি যে বেকার ছেলে। হুম। বেকার ছেলে, হুম। ওই সময় আমিও বেকার ছিলাম, কিন্তু আমার অঞ্জনা গান পাই নাই। আপনি এই যে যে। গান একটু বলতেন, আমি যার যার যেটি গান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলবো, অবশ্যই বলবো। ভাই আমি খুব ভক্ত আপনার। না, দোয়া করবেন ইনশাল্লাহ। আমিও ইনশাআল্লাহ ভাই, আমি আচ্ছা, হ্যাঁ, আমাদের দেখেন। প্লিজ অনুরোধে গান একটু বলবেন। আমি আপনার অঞ্জনার জন্য দোয়া করবো, আপনার জন্য দোয়া করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন দর্শক। মনি ভাই অনেক যেটা আলোচনা বলেছেন একদম দেখেন, দর্শকও ঠিক সেরকমই কিন্তু যে বলেছে। তার হয়তো ওই জায়গাটিতে হ্যাঁ, পছন্দ হয়েছে বা যে তার গানটা একা মনি কাজ ভাই হয়ে গেয়েছেন, গেছে। সেই গানটা তাকে ওইখানে গিয়ে মানে তার প্রাণের ওইখানে গিয়ে ওই তন্ত্রীতে গিয়ে বেজেছে, সে কারণে এই গানটি সেখানে গিয়ে সার্থক হয়েছে। আচ্ছা, আপনাকে একটি প্রশ্ন করি যে আজকে তো ভালোবাসা দিবস বলছেন, সব জায়গায় ভ্যালেন্টাইন্স ডে সবাই পালন করে। আপনি আজকে কি করলেন, দিনটা কিভাবে কাটলো, বা আপনার প্রোগ্রাম কি ছিল আজকে ভালোবাসা দিবস? আজকে ভালোবাসা দিবসে আমি কিছুই করিনি বলতে গেলে, কারণ হচ্ছে আমার যিনি ভালোবাসা তিনি এবং আমি একই প্রফেশনে আছি। তিনি একজন মিউজিশিয়ান এবং আমি একজন সঙ্গীত শিল্পী। তো সে কিবোর্ড প্লে করে, আমার চাইতে অনেক বেশি ব্যস্ত থাকেন তিনি। আচ্ছা, তো যে কারণে তাকে সারাদিনে পাওয়া খুব মুশকিল। এবং আমি যখন আজকে আপনাদের এই চ্যানেলে এসেছি, আমাদের এডিটর নবীন ভাই জিজ্ঞেস করছিলেন যে ভাই কি দেশে না বিদেশে। তাহলে এত ব্যস্ত থাকেন। টেলিফোনেও কি এখন শুভেচ্ছা বিনিময় হয়েছে? টেলিফোনে আসলে কি হয়েছে আমি বলি, আমাদের বিবাহিত জীবন প্রায় 20-21 বছর আমরা পার করেছি। তো এখন ওই বাঙালি বিবাহিত পুরুষদের যে জিনিসটা হয়, মেয়েদের ক্ষেত্রে হয়, তার মধ্যে ব্যতিক্রম আছে। ব্যতিক্রম আমি, এরকম আরও অনেক আছে। আমার বর সবসময় একটা কথা বলে যে তোমার তো আসলে কবি, সাহিত্যিক বা আর্টিস্ট এরকম কাউকে বিয়ে করা উচিত ছিল, আমাকে তোমার বিয়ে করা উচিত হয়নি। কারণ তুমি যে ওরকম ইসের জগতে, বইয়ের জগতে থাকো, ওই জগতে তো আমি বেশি বই পড়া, আমি একটু পড়াশোনা করতে পছন্দ করি। তো যে কারণে আমি তোমার সঙ্গে তাল মেলাতে পারি না। তো তার মধ্যে এই ব্যাপারগুলো, এই মানে ভালোবাসার দিবসে একটা আলাদা করে শুভেচ্ছা দিতে হবে বা একটা ফুল দিতে হবে বা কিছু করতে হবে, এই ব্যাপারগুলো কাজ করে না আমার কাছে। এই কথাটাতে যদি বেয়াদবি না নেন, ইস, মানে সে যখন বললো, আমাদের খুব প্রিয় দাদা, তার হাজবেন্ড বাপ্পিদা খুব প্রিয় মানুষ আমাদের। তো
তো সে যখন বলছে যে আমার মতো মানুষের সাথে তোমার বিয়ে হওয়া উচিত হয়নি, তা প্রশ্ন জাগছে যে এটি কি সে বিরক্ত হয়ে বলছে? সেই প্রশ্ন তো আপনি তাকে করবেন যে বিনয়ের বিরক্ত সঙ্গে হয়ে বলছে। বলছে বিনয়ের নাকি। সাথে বলছে। সেই প্রশ্ন তো আপনি তাকে করবেন যে বিরক্ত হয়ে বলছে কিনা। হয় কি আসলে বাস্তবটা তো অনেক কঠিন। বরাবরই দেখা গেছে যে আমি বাস্তব থেকে একটু দূরে থাকি। আমি সবসময় স্বপ্ন লোকের মানুষ, আর সে খুব বাস্তববাদী, যে কারণে এরকম একটা কথা আর কি আমাকে বলেছে। মানে একটা ভালো কম্বিনেশন, যে বিপরীতমুখী কম্বিনেশন গুলো সাধারণত ভালো হয়ে থাকে। এটা টেলিফোন আছে, একজন হ্যাঁ, দর্শক নিশ্চয়ই। টেলিফোনে আছেন। দর্শক, আপনার পরিচিতি বলুন সংক্ষেপে প্রশ্নটি। হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ শুনতে আমি পাচ্ছি। আফরিন বলছিলাম। জি, আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ভালোবাসা দিবসে। মোটুসি আপনি খুব সুন্দর আপনাকে লাগছে। শুভেচ্ছা। মনির ভাই আপনাকেও খুব ভালো লাগছে। ধন্যবাদ। মনির ভাইয়ের কাছে একটু রিকোয়েস্ট ছিল একটা গান শোনানোর জন্য। আচ্ছা, মানে কোনো গান চয়েস আছে যে এটা শোনানোর জন্য? না, কোনো গান চয়েস নাই মনির ভাই, আপনার উপর আমার জন্য, ছাড়ছি। শুধু আমার জন্য একটা গান গান। ইস, মানে আচ্ছা এই আমাদের দর্শকের জন্য তার স্পেশাল একটা না যে কোনো না, স্পেশাল আমার জন্য একটা গান জি। গান। আচ্ছা, আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের গাইবো, সঙ্গেই অবশ্যই থাকুন। আপনাকে তো গাইবো। অনেকগুলো রিকোয়েস্ট জমে গেল, এর জমে ভেতরে গেল। জমে গেছে আসলে। আমারও একটা রিকোয়েস্ট আছে। জি, ভালো থাকবেন। আপনাকে এই দিনের অপরন্ত শুভেচ্ছা থাকলো। ভালো থাকবেন। আচ্ছা মনির খান, একটি বিষয় যে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, আমি বলেছি সাদর ভ্যালেন্টাইন্স এর কথা আমরা সবাই জানি, এবং এই ভালোবাসাটা হচ্ছে একটা নারী পুরুষের ভালোবাসাই দিয়েই আসছিল ভালো ভ্যালেন্টাইন্সে, যদিও এর ব্যাপ্তি বেড়েছে যে মানুষকে ভালোবাসতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে, সবকিছু ব্যাপ্তিতে এসেছে। যেটা আপনি জানেন যে প্ল্যাটনিক লাভ ছিল এক সময়, তারপরে মেটাফিজিক্যাল লাভ যাহা আসলো, অর্থাৎ অধিকতামূলক যে ভালোবাসা চলে আসছে। পরবর্তী রবীন্দ্রনাথ দিনই অনেক কাজ করেছেন। আসলে এই ভালোবাসা দিবসটাকে আপনি আসলে কিভাবে দেখেন, যে ভ্যালেন্টাইন্স ডেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান, কোন কোন ক্ষেত্রে? এটা কি শুধু মানুষ একজন মানবী ভালোবাসার ভিতরে সীমাবদ্ধ রাখতে চান, না এর ব্যক্তিকে আপনি কিভাবে? না, এটা হলো যে আমরা জানি যে সবাই যে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হলো সৃষ্টির সেরা জীব, এবং এখানে স্পষ্ট আছে যে মানব ধর্ম হলো সবচেয়ে বড় ধর্ম। তো মানুষকে যদি ভালোবাসতে শিখি, তাহলে সব ভালোবাসার মধ্যেই কিন্তু এটা সেরা ভালোবাসা। তো সেক্ষেত্রে আমি ভালোবাসা বিভিন্নভাবে দেখতে পারি। আমি যদি ব্যক্তিগতভাবে নিজেকে ভালোবাসতে না পারি, যদি নিজেকেই না চিনতে পারি, তাহলে তো আপনাকে চেনার মতো চোখ বা মন আমার সেরকম থাকার কথা নয়। তারপরে হলো আমার দেশকে ভালোবাসা, আমার পারিপার্শ্বিক অবস্থা যা কী আছে সেগুলোকে ভালো মনে করে চিন্তা করে সেগুলোকে আপন করে নিয়ে ভালোবাসার যে যতটুকু দেওয়ার সেটুকু দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য না থাকা। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় সবচেয়ে বড় কথা হলো যে আমি আমার বাইরে শুধু আমাকে ভালো রাখার জন্য বা আমার একটা ছোট্ট গণ্ডির মধ্যে থেকে সেই ভালোবাসা শব্দটিকে মূল্যায়ন করার জন্য নয়, এটা অপমত বিলিয়ে দেওয়া সবার মধ্যে, সেটা দেশের ক্ষেত্রে হোক, সেটা যে কোনো অর্জনের ক্ষেত্রে হোক, যে কোনো পড়ন্ত বিকেলকে টকবকে সূর্যে পরিণত করার ক্ষেত্রে হোক, আমরা যেন সমৃদ্ধভাবে একটা ভালোবাসার একটা কি বলে বলয় সৃষ্টি করতে করতে বা আবহ সৃষ্টি আরো করতে পারি। সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। গড়ে তুলতে পারি। একটা টেলিফোন আছে, দর্শক টেলিফোনে আছেন। দর্শক, আপনার পরিচিতি বলুন প্রশ্নটি। হ্যালো হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে বলুন। জি মনির ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি রংপুর থেকে বলতেছি। জি বলুন ভাই। ওই আপনার ওই চাল নেই ছিল না, এই গানের যে একটু একটা গলি বলতেন তো অনেক ভালো হইতো। চাল নেই চুলা নেই, হ্যাঁ আচ্ছা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো আমরা শুনবো, একটি বিরতিতে যাব। বলবেন ইনশাআল্লাহ। দর্শক আমরা তো একটি ভাইয়া বিরতি, হ্যাপি ভ্যালেন্টাইন। হ্যাঁ, দর্শক আমরা একটি বিরতিতে যাব। বিরতির পর আবারও এই আলোচনার সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন 50 মিনিটস। দর্শক আবারও স্বাগত 50 মিনিটসে। আলোচনা রয়েছেন মনির খান, সঙ্গীত শিল্পী, এবং মৌটুসী, সঙ্গীত শিল্পী। মনির খান, বেশ কিছু অনুরোধ এসছে আপনার কাছে, অনেক দর্শক অনুরোধ করেছেন একটি গান শোনানোর জন্য, একটি লাইন শোনার জন্য। যদি জি জি, আমি প্রথমে যে রামপুরা থেকে এক ভদ্র মহিলা রিয়া ফোন করেছিলেন, প্রেমের তাজমহল গানটি শুনতে চেয়েছেন। আমি সেই এটা একটা বিখ্যাত গান, কিন্তু অনেকেই আমার কাছে মনে হচ্ছে বিখ্যাত, কারণ এটা সম্পূর্ণ একটা প্রেমের একটি craze, ছবি ছিল, right? সেই ছবিতে ফিল্মের গান এই গানটি ছিল। তো আমি সেই লাইন শোনাচ্ছি। গানটি লিখেছেন এবং সুর করেছেন আহমেদ মুমতাজ বুলবুল, বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক। এই বুকেই বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল,
তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। অসাম, অসাধারণ, অসাধারণ। এবং ডিকশনগুলো, যে শব্দ যে প্রয়োগ করা হয়েছে এখানে, যে বুলবুল ভাই তো শুধুমাত্র সুরকার না, একজন কবিও। হ্যাঁ হ্যাঁ, কবিতার ছন্দ মনে হয়েছে আমার কাছে, ইয়ারগুলো মনে হয়েছে। এবং আরেকটা যদি শোনান, তারপরে আমি মনীষীর কাছে চলে যাব। আরেকজন দর্শকের একটা রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট একটু রাখেন না ভাই, দর্শকের রিকোয়েস্ট আপনি সারা জীবন রাখছেন না। দর্শক তো মনে করুন প্রত্যন্ত অঞ্চল থেকে ফোন করেছেন, আপনি তো কাছেই আছেন, টেলিফোনে শোনানো যাবে। তবু আমার মনে হয় আমার যে গানটা আমার পছন্দ, সেটাও অনেক দর্শকেরই পছন্দ। আমি শোনাবো, অবশ্যই শোনাবো। এখানে আরেকজন ফোন করেছিলেন, নাসরিন, উনি একটু বলেছেন যে মহিলা ভক্তদের প্রতি একটু বিশেষই কৃপা দৃষ্টি দিচ্ছে মনির ভাই। এটা আমি ভেতর থেকে বলতে চাই না, বলতে চাই না, মহিলাদের যন্ত্রণা পেয়ে মহিলাদের প্রতি আকৃষ্ট হবে। এটা খুব ন্যাচারাল। যে কথাটা বাপ্পিদা বলছিল যে আমার সাথে বিয়ে না হলেই ভালো হতো। তো নাসরিন আপা ফোন করেছেন তার জন্য একটি গান গাইবার জন্য। আমি চেষ্টা করছি যে ভালো বাসতে গেলে চোখের জলে ভাসতে হবেই, তারপরেও মনটাকে বোঝালেও কিন্তু ভালোবাসতেই চাই, যতই বুঝাই। গানটি লিখেছেন বিখ্যাত গীতিকার সুরকার মিল্টন খন্দকার। আমি সেই গানটি 4টি লাইন শোনাচ্ছি। ভালোবাসলেই চোখের লোনা জলে বুক ভাসবে, মনটাকে বোঝালাম তবু মন ভালোবাসবে, ভালোবাসলেই চোখের লোনা জলে বুক ভাসবে, মনটাকে বোঝালাম তবু মন ভালোবাসবে। কি সুন্দর, অসাধারণ, সুরটা অসাধারণ। এবং মনে হয় যে বুকের ভেতরে এক ধরনের আলোড়ন জাগে এই গানটিতে। আমি নিজেই আপ্লুত হয়ে গেছি আপনার গানটা, যে শব্দ প্রয়োগ এবং এর যে সুর, যেটি সেটি অসাধারণ। মনীষী, আপনি তো নিশ্চয়ই আমাদের গান শোনাবেন। আপনি বললেন যে আপনি অনেক বই পড়তে ভালোবাসেন এবং আপনার গানের ভিতরে কিছু কিছু ব্যতিক্রমী বিষয় আছে, আমরা যতটুকু জানি। আপনি কি না, আসলে আমার গানের ভিতরে কিন্তু কোনো ব্যতিক্রমী বিষয় নেই। আমি বলেছি যে আমি যে দৃষ্টিভঙ্গিতে আমার সঙ্গীতটাকে দেখি, সেইটুকুই শুধু ব্যতিক্রম। যেরকম মনির ভাইয়ের একটা ব্যাপার আমি খুব রেসপেক্ট করি, আমার খুব শ্রদ্ধা জায়গায় ওনার এই ব্যাপারটা, সেটা হচ্ছে যে মনির ভাই এরকম অনেক গান করেছেন, একদম মাস পিপলের গান, যে কারণে দেখেন ওনার প্রত্যন্ত অঞ্চল থেকে কত রকম মানুষ এবং কি ব্যাকুলভাবে বলছে প্লিজ ভাই এই গানটা করেন। এরকম ব্যাপার দেখলে কিন্তু আমার মনে হয় যে আমার শ্রদ্ধায় বিনয়ে আমার মাথাটা নত হয়ে যায়। আমার মনে হয় যে একদম জীবন সার্থক যে এরকমভাবে একটি মানুষের কাছে পৌঁছতে পারা, এটা একরকম বিষয়। আর আমার বিষয়টা হচ্ছে এরকম যে আমি নিজে সঙ্গীতের কাছে একীভূত হয়ে আছি, একাকার হয়ে আছি। আমার যেটা হয় যে আমি যেই গানই গাই, ধরেন মনির ভাইয়ের গানটাই আমি গাইছি, মনির ভাইয়ের কোনো একটি গান আমি গাইছি, তো সেই গানটা যখন আমি শুরু করলাম তখন হয়তো আমি শ্রোতাদের উদ্দেশ্যে শুরু করে তারপর যখন আমি গাইতে থাকি, গানটার ভেতরে যখন আমি ঢুকলাম তখন আমার আর কিছু মনে থাকে না, চোখ বন্ধ হয়ে যায়। আমি হয়তো হাসি, সবাই ক্যামেরায় দেখে যে আমি হাসছি, কিন্তু সেটা আসলে পারফরমেন্সের জন্য হাসা না। আমার এটা মনে হয় আমি এরকম করেই গান করি যে আমি ভেতরটাতে ঢুকে গেলে পরে তখন আর মনে থাকে না যে কে সামনে আছে আর কে গানটা শুনছে। মানে এটাকে শব্দ আছে ইংরেজিতে যে কন্টেমপ্লেশন, মানে ধ্যানস্থ হওয়া নিজের ভেতরে। এটা আমার কাছে এটা আমার হয় এই কারণে যে আমি তো বললামই যে সঙ্গীত এবং আমার কাছে মনে হয় যে অবিচ্ছিন্ন একটা বিষয়। অনেকেই আমাকে এরকম প্রশ্ন এক সময় করতেন আমার ক্যারিয়ারের প্রথম দিকে, যে গান না করলে কি করতেন। আমি কখনোই এটার কোনো জবাব দিতে পারিনি যে আমি গান না করলে কি করতাম।
অসাধারণ। একটা টেলিফোন আছে, দর্শক টেলিফোনে আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন প্রশ্নটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা, আমি একটু মনির ভাইয়ের সাথে কথা বলতে চাই। জি বলুন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম থেকে বলছেন আসসালাম। দর্শক, আপনার পরিচয়। দাদা, আসলে আমার আজকে ভালোবাসার দিবসের একটি বড় পাওয়ার কিছুই হতে পারে না, যেহেতু আপনার সাথে আমি কথা বলছি এবং আমার নিজেকে অনেক ধন্য হচ্ছে। আমি আপনাকে অনেক ভালোবাসি, মানে অনেকটাই ভালোবাসি আপনাকে। আচ্ছা আচ্ছা। আমি এতটাই ভালোবাসি, আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দর্শক, আপনি কোত্থেকে ফোনটা করছেন? আপনি অবস্থানটি কোথায় আপনার? আমি সৌদি আরব থেকে রুহুল আমিন। জি বলুন। সৌদি আরব থেকে রুহুল আমিন। দাদা, আমি আপনার কাছে একটি গানের অনুরোধ। আমি একটু সুর দিয়ে গানটা বলি। হ্যাঁ বলুন। জি বলুন। আমি প্রার্থনাই করি সারা জনম ভর, কারণ মনের কারো মানুষ হয় না যেন পর। মনে মানুষ হয় না যেন পর। ও এটা তো আপনারই গান। কারো মনে মানুষ হয় না যেন পর। বিউটিফুল বিউটিফুল Beautiful. থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন এবং দেখুন যে একটি গান সঙ্গীত সে মনে রেখেছে এবং তার আপনি যে ঢঙে গান তাকে রপ্ত করার যে প্রাণান্তকর যেটি চেষ্টা, এটি আপনার প্রতি অসাধারণ আপনার খুব ভালোবাসা। বিশেষ ভক্ত মনে হলো আমার কাছে। সেই সৌদি থেকে আপনার কাছ থেকে আমি একটি গান শুনতে চাই, যে একটি গান করুন আপনার পছন্দের একটি গান, যে ভেবে বললেন যে আপনি যে মনোসংযোগ করেন সঙ্গীত পরিবেশনার ক্ষেত্রে। এইভাবে বললে আমি খুব বিপদে পড়ে যাই, কারণ কি এত ডিফাইন করে তো আমি কখনো, আসলে আমরা তো আমি বা মনির ভাই কখনো, মনির ভাই করেছেন কিনা আমি জানি না, এভাবে আমরা কখনো বসি না কথা বলতে। হ্যাঁ। আমরা বিশেষত গান গাইতেই বসি এটা একটা- এবং গান গাওয়ার মাঝখানে যেটুকু কথাবার্তা বলা হয়। তো আজকে আমরা কথা বলতে বসেছি এবং কথা বলতে বসার জন্যই এই এত কিছু মানে বলা, জি। এগুলো বলাটাও আসলে ঠিক না আমার না, কাছে। অবশ্যই আপনার মানুষের কাছে বলতেই হবে, কারণ আপনারা মানুষ, আপনাদের ভালোবাসে, আপনাদের ভক্ত আছে, অনেক কিছু জানতে চায় যারা আপনাদের ভালোবাসে, ভক্ত, সঙ্গীত ভালোবাসে, তাদের জানার না, অধিকার। জানতে গানের কথাগুলো তো সুরে সুরে মানুষের কাছেই বলা। মানুষের বলা, কাছে, হ্যাঁ, সেটাই আছে। সেটাই, তারপরও সেটাই। জানার মনে হয় ইচ্ছে, আগ্রহের মানে কমতি থাকে না আর কি। আপনি যদি দুটো লাইন শোনেন যে কোনো একটি গানে। আচ্ছা ঠিক আছে, আমি যে গানটি গাইছি সেই গানটি কথা লিখেছেন তৌফিক আহমেদ আর সুর করেছেন পার্থপ্রতিম বাপ্পি, আমার জীবনসঙ্গী। রাইট। তো আমি গাইছি গানটি, এই গানটি আমার খুব প্রিয় গান। আমি দুঃখের সাথে মিতালি করেছি, কষ্টের সাথে বসবাস। এখন আমার সময় কাটে বেদনায় 12 মাস। আমি দুঃখের সাথে মিতালি করেছি। সাধারণ, অসাধারণ। আচ্ছা মনিখান, একটি জিনিস আমি লক্ষ্য করলাম যে আমরা যেমন যারা অনেকে পুরনো দিনের গান শুনতে পছন্দ করেন, যেটি 60 দশকের, 70 দশকের কিংবা তারও আগে 50-এর দশকের যে গানগুলো, যে বিখ্যাত বাংলা, অবহৃত বাংলা যে অনেক সঙ্গীত শিল্পী ছিলেন, এবং আপনারা যে গানগুলো করলেন, বা আমি নিজেও এর উপরে আগ্রহ প্রকাশ করছি যে তার শব্দ চয়নগুলো, তার ডিকশন যেটাকে বলে, তার সুরগুলো অসাধারণ। তাহলে কেন আমাদের সঙ্গীত কেন একটা বিশেষ জায়গায় যেতে পারছে না, যেটি আবেদন একটা বিশাল, কেন বাধাটি কোথায়? যে আসলে চমৎকার গানগুলো হচ্ছে কেন গণমানুষের সব ভেতরে? সত্য কথা আসলে সব সময় বলাটাও ঠিক হয় না, কারণ আমি একজন শিল্পী দাবি করব না, একজন গায়ক। কারণ একজন শিল্পী, আপাদমস্তকে শিল্পী হওয়াটা কঠিন ব্যাপার। কারণ আমি যে কথাটি বলার জন্য খুবই একটু সময় খুঁজছিলাম, যে আমরা কিন্তু তাকে কখনোই মৌটুসি আপা বলি নাই। মানে প্রিয়, এত প্রিয় মানুষ আমাদের, সে কিন্তু আপাতমস্তক একটা মানুষ, সেই কিন্তু একজন শিল্পী। হ্যাঁ, সে পরিপূর্ণ শিল্পী, কারণ যে মানুষের মধ্যে তার যে সুর বসবাস করে, সেটির সাথে মিলিয়ে সেটা তার যে ভিতরে যে কি বলে ভালোবাসার বা ভালো লাগানোর যে বিষয়টি আমরা কাছ থেকে দেখেছি। আমরা সবসময় মৌ আপা বলতাম, মৌ আপা আজকে গান শোনান, উনি চোখ বুঝে একের পর এক গান গেয়ে যাচ্ছেন। আর বিশেষ করে উনি
পুরানো বাংলা গান যেগুলা সেগুলো অসাধারণ করেন, শুনলে আপনার ইচ্ছা হবে না যে কখন ক্ষুধা লাগছে কখন যাবে, একেবারে শুনতে ইচ্ছা করবে। খুবই অসাধারণ অসাধারণ তার গায়কী। তা আমি সেই ক্ষেত্রে বলছি যে আমাদের প্রতিবন্ধকতাটা কোথায়। আজকে দেখেন একটি কথা, আপনি আমার সাথে একমত হবেন যে বছর 10-12 বা তারও একটু আগে হবে, 15-16 বছর আগে বাংলাদেশে কিন্তু একমাত্র রমরমা পরিবেশ ছিল সঙ্গীতের হিন্দি গান। ঠিক, বোম্বের যে কোনো ছবির গান বের হইলে পূজা বা ওদের বিশেষ বিশেষ আয়োজনগুলোতে বাংলাদেশে আগে চলে আসতো ক্যাসেটগুলো বা সিডিগুলো, সেটা দিয়ে সারা বাংলাদেশ তছনছ থাকতো। কিন্তু সেখান থেকে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, বাংলাদেশের অডিও শিল্পটার সাথে সংযুক্ত হয়ে বাংলাদেশের একঝাঁক সুনামধন্য শিল্পীদের নিয়ে গীতিকার সুরকাররা একটা যুদ্ধ ঘোষণা করলো যে বাংলাদেশের মানুষ ভাষার জন্য যুদ্ধ করে অকাতরে প্রাণ দিয়েছে, সেই দেশের মানুষের এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করবার জন্য বাংলাদেশের গীতিকার সুরকার শিল্পীদের সমন্বয়ে একটা ভালো অবস্থান তৈরি করতে হবে। এবং আমি খুব মানে অহংকারের সাথে বলতে পারি সেই জিনিসটি কিন্তু সৃষ্টি হয়েছিল, জাগরণ সৃষ্টি হয়েছিল বাংলাদেশের ঘরে ঘরে। বাংলাদেশের মানুষের গান যেভাবে কিনে শোনার যেটা আগ্রহ, ব্যবসায়িকভাবে সফল বলেন, বাংলাদেশের গানের প্রতিষ্ঠার ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রেই কিন্তু এখানে একটা প্রত্যেকটা শিল্পী না খেয়ে মরার যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু আর ছিল না। মানে একটা সময় ছিল যে মঞ্চে উঠলে হিন্দি গান না গেয়ে কেউ নামতেই পারবে না, আর যদি কেউ না গায় তাহলে সে গাইতেই পারবে। টেলিফোন আছে দর্শক, অনেকক্ষণ আছে, টেলিফোনে নিয়ে নি দর্শক। প্রশ্নটি বলুন আপনার পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিমুল ভাই, আমার নাম মিরাজ হোসেন গাজী। আমি একজন ক্ষুদ্র সংবাদকর্মী, একসময় মাই টিভিতে কাজ করতাম। আমার টেলিভিশন সংবাদের শুরু মাই টিভি থেকে, এখন বাংলাদেশে কাজ করি। প্রোগ্রামে দেখছিলাম, ভালো লাগছে। আর আপনার উপস্থাপনা তো বরাবরই, আপনার প্রোগ্রামগুলো দেখি সেই অনেক আগে থেকে। আপনি যে প্রোগ্রাম করেন অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রামে, আমার না শুধু রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে 16 কোটি মানুষের বলবো না, অনেক মানুষেরই ভালো লাগে। ধন্যবাদ। একটু কথা বলতে ছিলাম মনির খানা ভাইয়া এবং মৌটুর সাপুর সাথে। জি বলুন। মনির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন গাজী ভাই? হ্যাঁ মনির ভাই, ভালো আছি। প্রোগ্রাম দেখছি, ভালোবাসার রং তো শরীরে আছে, আপুর মনেও আছে। অনেক প্রাণবন্ত লাগছে প্রোগ্রামটা, অনেক প্রাণবন্ত। থ্যাংক ইউ। শেষ যে কথা থেকে আপনার ছেড়ে দিলেন, আমি আসলে সেইখান থেকে একটু বলতে চাই যে আমরা যারা আসলে শেকড় সন্ধানী, অর্থাৎ সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য, এর মধ্য দিয়ে যারা আমরা একটু শেকড়কে সন্ধান করতে চাই, আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্যটা, সেটি কিন্তু এখন আমরা বলতে পারি যে আপনারা যেমন বলছিলেন ঠিক সেভাবে কিন্তু এখন আর নেই। আমরা অনেকে হয়তো সেভাবে ধারণ করতে পারছি না। 90 দশকে আপনারা যেভাবে গান করতেন বা তারপরেও বা থেকে 8-10 বছর আগেও যেভাবে হতো, যারা মূল গান খোঁজেন তারা কিন্তু আপনাদের গান শুনতো, আপনাদের লেভেলে আরো যারা আছেন তাদের শুনতো। কিন্তু এখন কিন্তু সেই বিষয়টি নেই। যেটা আজকে ভালোবাসা দিবস, এই যে গানের প্রতি মানুষের ভালোবাসা বা আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি মানুষের যে ভালোবাসাটা কমে যাচ্ছে, এটা সে কিভাবে ধরে রাখা যায়? ধন্যবাদ গাজী, আপনি অনেক ধন্যবাদ। আপনি মৌলিক জায়গায় বলেছেন। আসলে একটি প্রশ্ন আপনাকে করতে চাই মৌটি, সেটা হচ্ছে যে সঙ্গীতের পরিবর্তন ঘটছে, যেটি গাজী বললেন যে 90 দশকের যে সঙ্গীত তার পরিবর্তন ঘটছে, এবং 10-12 বছর আগে যেটি হিন্দি গানের একটি বিশাল ভক্তমণ্ডলী সৃষ্টি হয়েছিল, যেটা মনির খান বললেন যে বাংলা ভাষার মানুষ আমরা এবং তারাই সেটি প্রতিরোধ করেছে। এবং আবার আমরা কয়েকজন মিলে এরকম একটা ব্যাপার করেছিলাম যে কোনো মঞ্চে কখনোই হিন্দি গান হবে না, মানে আমরা করব না। আমি ছোট্ট প্রশ্ন দুজনের কাছেই করবো, সেটা হচ্ছে যে আমরা ইদানিংকালে যেটা লক্ষ্য করছি যে বাংলাদেশের অনেক সঙ্গীত শিল্পী যে সহজিয়া, যেটি লোকজ বিষয়গুলোকে সঙ্গীতে নিয়ে আসছে এবং টপ্পার ঢঙের কিছুটা গান অনেক জনপ্রিয়তা অর্জন করছে এত ব্যস্ততার ভেতরে এসে, এর কারণটা কি? এবং এই টপ্পার ঢঙে এনেছে কিনা আমি শুনিনি। টপ্পার ঢঙে কেউ কি সহজিয়া কোনো গান করছে টপ্পার ঢঙে? আমি শুনিনি। কোন দল করছে আপনি বললে আমি শুনতে অবশ্যই। আমার কাছে মনে হয় যে বিচ্ছিন্ন কিছু গান হচ্ছে যেটি, কিন্তু টপ্পা এটা বলা যাবে না। আমি যেটা শুনছি বা মনির ভাইও যেটা নোটিস করছেন সেটা হচ্ছে যে বিভিন্ন আমাদের দেশে যারা বাউল যারা ধারাটা রেখেছিলেন, সেই ধারার কিছু গান নিয়ে বিভিন্ন মানে ব্যান্ড, বিভিন্ন সেরকম মানে
যে কয়েকজনে মিলে ব্যান্ড ট্যান্ড করে সেটাকে একটু ফিউশনের মতো করে একটু অন্যরকম ভাবে, ধরেন লালনের গানই, লালনের খুব বিখ্যাত কোনো গান, সেটাকে একটু অন্যরকম ভাবে মানুষের কাছে উপস্থাপন করছেন, অন্যরকম ভাবে যন্ত্রানুষঙ্গ অন্যরকম করে গানটাকে মেশিন গানে পরিণত করার ব্যাপারে এখন যে যেভাবে নেয়। আপনার কাছে মেশিন গান, আবার কিছু শ্রোতা আছে তাদের কাছে খুবই অনাবিল লাগছে শুনতে, খুবই ভালো বোধ করছেন, নাচানাচি করতে পারছেন। আর লালনের গান তো আসলে গান নয়, এটা বোধের বিষয়। কারেক্ট, একদম। মানে লালনের গান শুনলে, ফরিদা আপা যখন লালনের গান করেন, আমাদের ফরিদা পারভিনের কথা বলছি, তখন উনি নিজেও কাঁদতে থাকেন, আমিও কাঁদতে থাকি যদি সামনে থাকি। তো এটা বোধের ব্যাপার, মানে সংস অফ অফারিংস যেটা বলে। একদম। তো সেই গানকে অন্যরকম করে উপস্থাপন করে, আমি তাদেরকে খারাপ বলবো না, এই কারণে বলবো না যে এরকম কিছু গান তারা যে প্রজন্মের কাছে এই গানগুলো পৌঁছে দিচ্ছে, তারা কখনোই এই গানটির মূল গান কখনোই তারা মনোযোগ দিয়ে শুনতো না। হ্যাঁ, তো এই প্রত্যেকটা জিনিসেরই তো একটা অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, মেরিটস এবং ডিমেরিটস আছে। তো আমি যদি ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারটাকে অমিট করে যদি শুধু অ্যাডভান্টেজটা তুলে ধরার চেষ্টা করি আজকের ভালোবাসা দিবসে, তো সেক্ষেত্রে আমি বলবো যে তারা একটা ভালো কাজ করেছে, যে এই গানগুলো যে প্রজন্মের একদম ছোট ছোট ছেলেমেয়েরা, এরা কখনো হয়তো মূল যে গানটা ওইভাবে শুনতো না, শোনার আগ্রহ প্রকাশ করতো না, তারা এই গানটাকে আধুনিকায়ন করে আধুনিক যন্ত্রানুষঙ্গ, হ্যাঁ, আমরা আলোচনা প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। অনেক মজার মজা আলোচনা হচ্ছিল। মনির খান, আপনি বলুন যে আমরা শেষ পর্যন্ত চলে এসেছি। আসলে আমরা ভালোবাসা দিবসে সঙ্গীত নিয়ে আলোচনা করলাম। মানুষের জন্য আপনার কি আহ্বান থাকবে, কি বলার? আমি যে জিনিসটা বলতেছিলাম গাজী ভাইয়ের কথা ধরে, যে ছোট্ট একটি কথা শেষ করে দিই, যে আমি লিখছি সম্ভাবনা, আপনি পড়ছেন সম্ভব না। সাধারণ সাধারণ সমস্যাটা এখানে। সত্যি আমি মাকে মা বলবো, তো সেটাকে মডার্ন করতে করতে মম, মাম, আম্মি, মাম্মি, এই শব্দগুলোর সাথে তো আমরা পরিচিত নয়। মুষ্টিমে কিছু জায়গাতে এটার প্রাধান্য আছে, কিন্তু আমার গ্রাম ভিত্তিক নদীমাতৃক দেশ, মা বললে মা যত খুশি হবে। আমার মাকে মাম্মি আম্মি বললে কিন্তু সে বলবে যে কাকে ডাকলো, শুধু ডানে ভাই খুঁজবে যে কাকে ডাকলো। আমরা মা ডাকটা ভুলে গেছি। মানে একটা সংস্কৃতির যে একটা ইন্টারাকশনে আমরা অনেক কিছুই আমরা ভুলে যাচ্ছি, সংস্কৃতির যে ধারাটাকে। আর এখন যে মনে করেন আমরা যাকে দেখতাম যে আমরা স্টুডিও পাড়াতে গিয়ে সন্ধ্যার পরে অনেক শিল্পী, সুরকার, গীতিকারদের বসে আড্ডা হতো, সেই আড্ডা এখন নাই। এখন সেই জায়গায় সঙ্গীত চর্চাটা কমে যে সেখানে রূপ চর্চা হয়েছে, সেখানে পার্লার হয়ে গেছে, এবং কণ্ঠের চর্চা এখন না, এখন রূপ চর্চা। ঘরের মধ্যে একটা গান হয়ে গেছে, মানে যিনি গাইছেন তিনি লিখছেন, তিনি কম্পোজিশন করছেন এবং শোনার দায়িত্ব তিনি নিচ্ছেন। অস্থির সময় আমরা পার করছি মনে হচ্ছে সবকিছু মিলে, তাই না? শোনার দায়িত্ব তিনি নিচ্ছেন। আমরা যেন একদম শেষ পর্যন্ত চলে এসেছি। মনির খান, আপনি দুটো লাইন দিয়ে আমরা শেষ করতে চাই। একটু দুটো লাইন যদি আপনি দুটো সঙ্গীত গান। আমারও যে রংপুরের একটি ছেলে এবং জামালপুরের একটি ছেলে, দুজন ছেলে একটি গানের কথা বলেছিলেন যে চাল নেই চুলো নেই। এই গানটি লিখেছিলেন এবং সুর করেছিলেন মিল্টন খন্দকার। এটা অঞ্জনার একটি গান, আমি সেই গানটি গাইছি। চাল নেই চুলো নেই, আমি যে বেকার ছেলে, কেমন করে তোমার বাবা দেবেন তোমায় তুলে আমার হাতে। তার চেয়ে সেই ভালো মন থেকে মুছে ফেলো, কি হবে জীবন জড়িয়ে গেলে বলো আমার সাথে, আমার সাথে। অঞ্জনা তুমি বড়ই বুদ্ধিমতী, খুব সহজেই বুঝতে পারো তোমার লাভ ক্ষতি, তাই চট জলদি নিজেকেই নিলে পাল্টে। আর আমার ভালোবাসার গণেশ গেল উল্টে, ও গণেশ উল্টে গেল, ও গণেশ পাল্টে গেল, ও গণেশ উল্টে গেল, দমদম পাল্টে গেল। অসাধারণ 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 গিয়েছেন আপনি, এবং শব্দগুলো অসাধারণ আমার কাছে লেগেছে। তার চাইতেও বড় কথা হচ্ছে যে এই গানটি যে কথা, এই গানটি কথা প্রধান গান, এবং এই গানটি কথার জন্যই অসাধারণ একটা বক্তব্য প্রধান গান যেটি পৌঁছে যাচ্ছে। আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ মনির খান, ধন্যবাদ মৌরিশ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ভ্যালেন্টাইন্স ডে আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং রবীন্দ্রনাথের সেই শেষের কবিতার জন ডানের যে কথাটি বলেছিলেন, হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ,
দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসি বাড়ি দে আমারে অবসর। দর্শক আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ, সঙ্গে থাকুন মাই টিভি।